রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরা কারা, তো বলেন এরা এসছেন একটা সংস্থার পক্ষ থেকে। তা আমি রাস্তা থেকে নেমে ওদের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ওদের কথাবার্তা শুনলাম এবং বললাম যে আপনারা এসছেন যখন এখানে একটু স্থায়ী প্রতিষ্ঠান করুন, অস্থায়ীভাবে আসবেন, একদিন থাকবেন, দুদিন থাকবেন, ভালো কথা বলবেন, তাতে কিছু হবে না। স্থায়ীভাবে যদি কিছু না করেন তাহলে পরিবর্তন আনা সম্ভব না, পরিবর্তন আসবে না। সৌভাগ্যবশত ওদেরও মনে সেটা ছিল, ওদের আমার কথা মনে ধরেছে এবং তারপরে ওরা কোলাঘাটে জায়গা খুঁজেছেন, খুঁজে একটা বাড়িতে ওরা প্রায় 3 বছর 3.5 বছর কাটিয়েছেন। তারপরে আরেকটা জায়গায় গিয়ে কিছুদিন ছিলেন, তারপরে এখানে সেই জায়গা কিনে বাড়ি হয়েছে। এবং যখনই অনুষ্ঠান হয় ওরা আমাকে দয়া করে আমন্ত্রণ জানান এবং আমি আসি ওদের কাছে, ওদের কথা শুনি, আমার ভালো লাগে। কিন্তু আজকে আমি একটু দু একটা কথা বলবো যেগুলো আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এমএলএ এবং মন্ত্রী হওয়ার সুবাদে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে, আপনি যান, কিছু ভালো কথা বলুন। তা আমি সবাইকে জিজ্ঞেস করি, হেডমাস্টারদের জিজ্ঞেস করি যে আমি ভালো কথা বলবো, শুনবে কে? আমি ভালো কথা বললাম, শুনবে কে? বলে আমার ছেলেমেয়েরা কোথায়, তারা স্কুলের ছাত্রছাত্রী কত, 1,500 ছাত্রছাত্রী আছে, সামনে বসে আছে 400-500 জন, এবং তারা 5, 6, 7, 8 ছেলে মেয়ে, যারা পৃথিবীর কিছু বোঝে না। 10, 11 ছেলেমেয়েরা কোথায়? না, এরা খুব কম সংখ্যক ছেলেমেয়েরা ওখানে আছে, এবং তাদের মধ্যে আবার কিছু কিছু ছেলেমেয়ে লায়ক ছেলে, তারা খোঁজ নিচ্ছে যে মাংসটা সেদ্ধ হলো কিনা খবর নিয়ে কখন খেতে ডাকবে আমাদের। তারা অনুষ্ঠানের জন্য চিন্তিত নয়, তারা ভাবছে যে বক্তৃতা কখন শেষ হবে, আমরা ফ্রি হব, কখন বাড়ি যাব। তা আমি হেডমাস্টারকে বললাম যে কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল আছে, সেখানে 33 জন ছেলে পড়ে একটা ক্লাসে, তারা 33 জনই ওখানে উপস্থিত থাকবে, 32 জন নয়। আপনি কি স্কুল চালাচ্ছেন ইত্যাদি যখন বলি তখন ওরা চুপ করে থাকেন, কিছু উত্তর আসে না। যাই হোক, সে উত্তর আমি চিন্তিত নই, ওরা উত্তর দিতে পারবে না, আমি জানি সেটা। আমি আপনাদের যে কথাটা বলতে চাই তা হচ্ছে যে আমরা একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি, এবং আপনারা যে এখানে আসছেন এই জন্য আমি আপনাদের কাছে গভীর কৃতজ্ঞ হচ্ছি। আমার মনে আছে প্রথম বছর যেখানে এই বিল্ডিং তৈরি হয় তখন এই একতলা হয়েছিল, দোতলা হয়নি। যে অনুষ্ঠান হয়েছিল তাতে 20-25 জন উপস্থিত ছিলেন, এবং আমি একটু হতাশ হয়েছিলাম যে এত অল্প সংখ্যক লোক এলো, এত সুন্দর অনুষ্ঠান। পরে বাড়তে 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 আজকে প্রায় 150 হয়েছে, এটা আমার কাছে গভীর আনন্দের বিষয় হয়েছে। কিন্তু আমি যে কথাটা আপনাদের বলতে চাই তা হচ্ছে যে আমরা এটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। আপনারা অনেকেই জানেন না, কোলাঘাটে 28টা স্কুল আছে আমাদের এই ব্লকে, তার মধ্যে 3টে গার্লস স্কুল আর 25টা বয়েজ স্কুল, মানে সেটা কোএডুকেশন স্কুল, ছেলে মেয়ে সব একসঙ্গে পড়ে। এবার গত বছরের রিপোর্ট আছে প্রায় 200 মেয়ে ক্লাস 8-এর আগেই পালিয়ে গেছে তার বাড়ি থেকে। 200 মেয়ে। এবং যে কথাটা আপনি আরও শুনলে চমকে উঠবেন তা হচ্ছে যে 13 বছরের 3টে মেয়ে গর্ভবতী হয়েছে, এবং এটা হচ্ছে বাস্তব ঘটনা। আমরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত, দুশ্চিন্তিত বলা যেতে পারে। আমার কাছে যখন আজকে সকালবেলা, এটা আপনাকে একটা পজিটিভ কথা বলি, আজকে সকালবেলা 10-12 জন ছেলে এসেছে আমার কাছে দুর্গাপুজোর আমন্ত্রণের জন্য, চৌঠায় তাদের দুর্গাপুজোর উদ্বোধনের জন্য আমাকে যেতে হবে। আমি বললাম তোমরা কী করো, কেন তোমাদের ওখানে যাবো, কী করো তোমরা? বললাম আমরা 50টা ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়াই। আমি বললাম ওদের এতে কিচ্ছু লাভ হবে না। বলে কেন? আর তোমাদের প্রথম কাজ হবে, ছেলে মেয়ে যখন পড়তে আসবে সবাইকে বসিয়ে বলা 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো। 1 মাস 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো অভ্যাস করাবেন। 1 মাস পরে 5 মিনিটটাকে 6 মিনিট করে দেবেন, তার 2 সপ্তাহ পরে 6 মিনিটটাকে 7 মিনিট করে দেবেন, তারপর 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট এই করতে করতে বাড়াবেন ক্রমশ। 5 মিনিট দিয়ে শুরু করবেন, শুরু করে থামবেন গিয়ে 30 মিনিটে। আধ ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকবে। সমস্ত ছেলে মেয়ে যারা আসবে যোগব্যায়াম শিখতে, বিনা পয়সায় পড়াশুনো করতে,
তাদের বলবেন যে আগে এটা করো, তারপরে পড়াশোনা আরম্ভ হবে। তুমি যদি চোখ বন্ধ করে বসে থাকতে না পারো, এখান থেকে বাড়ি চলে যাও, একদম বাড়ি চলে যাও, আমার এখানে আসবার দরকার নেই। স্কুলে হেডমাস্টারদের বলেছি যে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনার জন্য আসবে না, বাড়ি পাঠিয়ে দিন, তাদের ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিন, দরকার নেই সেই ছেলে মেয়েদের সেই স্কুলে। আমি স্কুলে বিল্ডিং করেছি, মাস্টারমশাইরা মাইনে পাচ্ছে, এখন 1 লাখ টাকা মাইনে পাওয়া মাস্টারমশাইরা, 1 লাখ টাকা মাইনে পাওয়া মাস্টারমশাইরা। আমার কাকা স্কুলে মাস্টারমশাই ছিলেন, আমার কাকা স্কুলে মাস্টারমশাই ছিলেন, তিনি মাইনে পেতেন 135 টাকা। আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন তিনি 135 টাকা মাইনে পেতেন। এবং তিনি আমাকে একদিন বকেছিলেন, তার টিউশনির ছাত্রদের সঙ্গে আমিও পড়তাম বলে, ক্লাস 7-এ পড়ি তখন। আমি বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বলেছিলাম, তুই শালা কিচ্ছু পারবি না। উনি ঘরের থেকে শুনেছেন, শুনে বেরিয়ে এসে বললেন, তুমি শালা বললে কেন, তুমি অশ্লীল শব্দ বললে কেন, অসভ্য শব্দ বললে কেন, আজকে তোমার খাওয়া বন্ধ, তুমি এই বাড়ির ছেলে, তুমি অশ্লীল কথাবার্তা বলছো, হ্যাঁ? তোমার বাবা থাকলে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, বাবা নেই বলে তাড়িয়ে দিলাম না, আজকে তোমার খাওয়া বন্ধ। তিনি আমাকে 15 মিনিট বকেছেন। সে ক্লাস 7-এ পর থেকে জীবনে আর শালা শব্দের উচ্চারণ হয়নি মুখে। আর একদিন বকেছেন আমাকে, নেসেসারি শব্দের কটা এস লাগবে, কালকে তোমাকে বলেছি, আজকে আবার বলতে হবে কেন, আজকে আবার বলতে হবে কেন, কাল যখন বলেছি তখন তোমার মন কোথায় ছিল, কী করছিলে তুমি তখন, আমার কথা শোনেনি কেন, আগে উত্তর দাও। এরোপ্লেন বানানটা এই আর এইরোপ্লেন লিখতে হবে, বাংলা তুমি যখন বাঙালি তখন এরোপ্লেন বানানটা এইরোপ্লেন উচ্চারণ করে লিখতে হবে। এভাবে যদি শেখো তাহলে বানানটা ভুল হবে না। তারপর থেকে আমার বানান ভুল কম হয়, ভুল হয় না বলবো না, কম হয়। এই শিক্ষক আমি বাড়িতে পেয়েছি, তিনি আমাদের শিখিয়েছেন, কিন্তু এখন শিক্ষাটা পাল্টে যাচ্ছে। 10-11-এর ছেলেরা স্কুলে অনুষ্ঠানের দিন বাবার পয়সা ঝেড়ে তারা দীঘায় মদ খেতে যায়, এবং সঙ্গে 10-11-এর বান্ধবী মেয়েদের সঙ্গে ডেকে নিয়ে যায়। আমি খারাপ কথা বলছি, ইচ্ছে করে বলছি, ইচ্ছে করেই বলছি। এবং এই মায়েদের বলছি, মেয়েদের সঙ্গে নিয়ে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাথরুম থেকে এসে ছেলে এবং মেয়েকে সঙ্গে নিয়ে বসবেন এবং বলবেন, আমি 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবো, তোমাকে 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এটা যদি করেন তবে কাঁদতে হবে না, অন্যথায় কাঁদতেই হবে, কাঁদতেই হবে, বলে দিলাম সবাইকে, সবাইকে কাঁদতে হবে। একটা অত্যন্ত খারাপ সময় চলছে আমাদের, আমরা প্রভাবিত হচ্ছি খারাপ প্রভাবের দ্বারা, খারাপ প্রভাবের দ্বারা প্রভাবিত হচ্ছে। আর এই মোবাইল ফোন আমাদের সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে আমাদের। এবং এখন দিদি আপনি শুনে রাখুন, ছেলেরা এবং মেয়েরা বাবা মাকে গিয়ে বলে, আমার বন্ধুর মোবাইলটা আছে না, ওটা কত ভালো মোবাইল, ওটা তো অত দামি মোবাইল, 1.5 লক্ষ টাকা দাম সেটা। আস্তে আস্তে আপনি অজ্ঞান হবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাপারটা এরকমই হয়েছে, এরকমই হয়েছে। সে মোবাইল কিনে দিতে হবে, তাহলে কাল থেকে স্কুলে যাব না, কাল থেকে স্কুলে যাব না, ছেলে বা মেয়ে ঘোষণা করে দিল। না না, যাবে না, যাও না, মেয়েরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে মেয়েকে। কিন্তু মুশকিল হচ্ছে যে একটা তো মেয়ে আমার, একটা ছেলে আমার, কী করবো আমি, সোনার টুকরো ছেলে, একেবারে একটু মদ খেয়েছে বন্ধুদের সঙ্গে, তাতে কী হয়েছে, সবার সামনে বলছি, সবার সামনে বলছি, ইচ্ছে করে বলছি, জোর করে বলছি। এবং সব বাবা মায়েরা জানে মেয়ে কোথায় কোথায়, মেয়ে কোথায় কোথায় আড্ডা মারতে যায়, ছেলে কোথায় কোথায় আড্ডা মারতে যায়, সব বাবা মায়েরা জানে। কেউ বলবে না, অপেক্ষা করছে কবে মাকে গলায় দড়ি দিতে হয় তার জন্য। বর্তমান অবস্থায় এই অবস্থায় চলছে। সবাইকে অনুরোধ করব, সকালবেলা ঘুম থেকে উঠে আলপনা দিদির একদিনের কথা শুনে জীবন পাল্টাবে না। আলপনা দিদি এসছেন কেন? আপনাকে অভ্যাস করাবার জন্য, অভ্যাস করাবার জন্য। এই এত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে, বিল্ডিংটা কত ভালো, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা রেগুলার আসছেন কি না, এখানে চোখ বন্ধ করে বসে থাকছেন কি না। এখানে এই যে মেয়েরা, আমার বোনেরা, এরা চোখ বন্ধ করে বসে থাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তবে ওরা ভালো থাকছে, আর ওদের দেখে আপনারা ছুটে ছুটে আসছেন, কিন্তু আপনারা নিজেরা ভালো থাকতে চেষ্টা করছেন না। এটা যদি না করেন এখানে আসবেন না, এখানে আসবেন না। আলপনা দিদি, তার বোন,
অন্যান্যরা সবাই এগুলো করতে এসছেন একটি কারণের জন্য। আপনারা এগুলো অভ্যাস করুন, অভ্যাস করুন। আপনি ভালো থাকবেন, আপনি আনন্দে থাকবেন, আপনি নিজের জীবনকে উত্তরণ ঘটাবেন আপনার জীবনকে। শিব বাবা দয়া করে আমাদের জায়গা দিয়েছেন, বলেছেন তোরা মানুষ হ। আর আমরা তো প্রতিজ্ঞা করে বসে আছি আমরা অমানুষ হবই, আমরা অমানুষ হবই। আমরা কুকুরের মতো করে মারামারি করব, আরও অনেক কিছু করব, সেগুলো আর বলবো না। মারামারি করব, অনেক কিছু করব, অনেক খারাপ কাজ করব, কিন্তু আমরা মানুষ হওয়ার চেষ্টা করব না। ভগবান দয়া করে আমাদের মানুষ করেছেন, দোয়া দিয়েছেন, বলেছেন তোমরা মানুষ হওয়ার চেষ্টা করে যাও। এবং আপনারা এখানে যে এসছেন আমি গভীর ধন্যবাদ দিচ্ছি আপনাদের সবাইকে। আর আবার অনুরোধ করব বারে বারে আসবেন আর এই বোনেদের সঙ্গে বসবেন, ওদের বলবেন তোমরা কি করে 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, আমাদের শিখিয়ে দাও। 5 মিনিট থেকে 6 মিনিট, 6 মিনিট থেকে 7 মিনিট, 8 মিনিট থেকে 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করতে করতে আধ ঘন্টা কী করে চোখ বন্ধ করে বসে থাকতে হয় এটা শিখুন, প্র্যাকটিস করুন। ভবিষ্যতে কাঁদতে হবে না, গলায় দড়ি দিতে হবে না। আপনার ছেলেটা মানুষ হবে, আপনার ছেলেটা বলবে মা তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছ। সত্যজিৎ রায়ের বাবা অল্প বয়সে মারা গিয়েছিল, সুকুমার রায় 25 বছর বয়সে মারা গিয়েছিল। টিবি হয়েছিল তার, তখন টিবির চিকিৎসা ছিল না। সত্যজিৎ রায়ের মা সেলাই করে অর্থ উপার্জন করে আত্মীয়দের সাহায্য ছাড়াই তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন। সত্যজিৎ রায় বিএ পাস করেছেন, রবীন্দ্রনাথের দয়া শান্তিনিকেতনে গিয়ে সেখানে শিল্পকলা শিখেছেন, তারপরে গোটা পৃথিবী জুড়ে নাম করেছেন। সারা জীবন মাকে মাথায় করে রেখেছেন তিনি। আপনার ছেলে আপনাকে মাথায় করে রাখবে যদি আপনি আপনার ছেলেকে ওইভাবে শেখান। আপনার মেয়েও আপনাকে কোলে করে রাখবে, আমার মা আছে, ভয় কি আমার। একটা গান আছে, মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। সেই মাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মায়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়েরা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়েরা এখন নায়িকা হয়ে গেছে। খারাপ কথা বলে দিই আপনাকে, খুব খারাপ কথা বলছি, মায়েরা নায়িকা হয়ে গেছে এখন মায়েরা যেভাবে, আমি কি এতই মাইকটা কম না, মায়েরা যদি মা হয় তাহলে ছেলে বিদ্যাসাগর হয়। বিদ্যাসাগরের বাবা বলেছিলেন, না বলছি বিদ্যাসাগরের বাবা বলেছিলেন, এই শোনো, এই কথা বলো না। বিদ্যাসাগরের বাবা বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি আমার ছেলে যুধিষ্ঠির, আমার ছেলে কোনোদিন মিথ্যে কথা বলে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। কজন আপনারা বলতে পারবেন আপনার ছেলে যুধিষ্ঠির? একজনও বলতে পারবেন না, কারণ প্র্যাকটিস করেননি। আছে অনেকেরই ছেলে ভালো আছে, আমি নিন্দে করছি না, কিন্তু বলছি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো প্র্যাকটিস করুন। শিব বাবা মাথায় থাক, এইগুলো প্র্যাকটিস করে 1 বছর পরে আসবেন শিব বাবার কাছে বলতে যে বাবা আমি তোমার যোগ্য হয়েছি কিনা বলে দাও আমাকে, তবে আপনি উপযুক্ত এখানে বসবার পাবেন, উপযুক্ততা পাবেন। অন্যথায় এই মন্দির করে আলপনা দিয়ে অকারণে পরিশ্রম করেছেন, এই মন্দির তৈরি করে এরপরে ভেঙে ফেলতে হবে মন্দির। যাদের সে মানবতা বোধ তৈরি হচ্ছে না, হ্যাঁ টুকটুকি কথা বলবে না, যাদের এই মর্যাদা বোধ তৈরি হবে তারা প্রত্যেকে ভালোভাবে জীবন কাটাবেন, কোনো কষ্ট করে জীবন নয়, আনন্দের সঙ্গে জীবন কাটাবেন। শিব বাবার উপযুক্ত সদস্য শিব বাবা খুঁজছেন, বলছেন এত বড় আদর্শ দিয়েছি তোমাদের কাছে, তোমরা কেন দলে দলে আসছো না কেন? এই 2 জন 5 জন 7 জন 10 জন করে 150 হয়েছে, কেন 150 হবো আমরা? কেন 1000 হবো না? কেন এই একতলায় নয়, দোতলায় নয়, 3 তলার বিরাট জায়গা হয়েছে, এখন টিন দিয়ে ঘেরা, রোদ লাগবে না, সেই জায়গায় সবাই মিলে বসবো আমরা, সবাই মিলে এইসব কথাবার্তা শুনবো আমরা, তার জন্য অপেক্ষা করছি আমরা। কিন্তু সবাইকে মনে করতে হবে আমার ছেলে যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো যুধিষ্ঠির হয়, আমার ছেলে যেন কৃষ্ণের
আশীর্বাদ পুষ্ট মানুষ হয়, আমি যেন সেই মা হতে পারি। তা যদি না হই, হে ভগবান, তুমি আমার মাথায় বজ্রপাত ফেলো, আমি যেন ওখানেই মরে যাই, অভিশাপ যেন আমাকে দিও। এই প্রার্থনা থাকবে আপনাদের। সবাই এই কথা মনে রেখে বাড়িতে যাবেন এবং কাল থেকেই প্রতিদিন 5 মিনিট করে চোখ বন্ধ করে বসে থাকবেন। এটা অভ্যেস করবেন, করে পরের দিন, পরের বছর আল্পনা দিকে এসে বলবেন আমরা সবাই পেরেছি, কিন্তু আমাদের আর গালাগালি দেবেন না, সবাই পেরেছি আমরা। সবাইকে নমস্কার জানাচ্ছি। বিপ্লব ভাই কিন্তু সত্যি শুরু থেকে আমাদের সাথে আছেন, সহযোগী আছেন। আমাদের যখন একতলা হয়েছিল তো ফ্লাড হয়েছিল এখানে, তখন ঢালাই করা, আর এইখানে এসে কতজন এখানে আশ্রয় নিয়েছিলেন। তারপরে দরজা টরজা ছিল না, আমি এইখানটায় একটা খাট পেতে, ক্যাম্প খাট পেতে শুয়েছিলাম। রাত্রিবেলা শুনছি চকচক চকচক করে আওয়াজ হচ্ছে, কুকুরগুলো এসে বালতির জলগুলো চেটে চেটে খাচ্ছিল। তাও এরকম করেও আমরা শুরু করেছিলাম। আর বিপ্লব ভাই সবসময় উৎসাহ দিতেন। আমাকে এসে বললেন কি একতলা হলে হবে, দোতলা করুন। আমি বাবা কি করে যে করব, এত কষ্ট করে একতলা হলো, আবার দোতলা, আর যেই দোতলা হলো আবার তখন ধরেন বলে 3তলা করুন। আচ্ছা, তো তারপর 3তলাও হলো। তো বিপ্লব ভাইয়ের খুব ইচ্ছা শক্তি আছে, আপনাদের জন্য বলছেন, আপনারা নিশ্চয়ই পারবেন করতে। আর একটা কথা বলি, মায়ের কথা। আদর্শ মা যদি হয়, যেমন আমি বলি, আমি কেন আমরা ভাই বোনেরা বলি, জোর দিয়ে বলি, আজ এই পথে চলার পিছনে আমার মা বাবার আদর্শ, আমার মা বাবার চরিত্র। আমার খালি মনে হয় কি এত ভালো মা বাবা বোধহয় কারোই হয় না। আমার মা কিন্তু যে কথা ভাই বলছিলেন না, আমার মা আমাদের সব ভাই বোনদেরকে নিয়ে ছোটবেলায় ঠাকুরের কাছে বসতেন। এবার বুঝতে পারতাম না তো, মা এরকম উপর হয়ে ঠাকুরের কাছে প্রণাম করতেন, তাই দেখে ওরকম প্রণাম করতাম আর এরকম করে করে তাকাতাম যে মা উঠলো কি না, মা কী করছেন তা তো জানতাম না। তারপরে তো মা বুঝতে পারলেন, মা তখন বললেন ঠাকুরের কাছে বলো যে মা সবার, ঠাকুর সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক। তখন থেকে জানেন আজও পর্যন্ত ওই কথা বলি, সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক। এবার শিব বাবাও তাই বললেন। আমার মা বাবা অনেক কষ্ট করে, আমরা 9 ভাই বোন পড়িয়েছিলেন, শিখিয়েছিলেন। আমরা কেউ কিন্তু দুনিয়ার ছেলেমেয়েদের মতো হইনি। আমাদের কোনো প্রাইভেট টিউটর ছিল না, কিন্তু আমরা পড়াশোনা প্রত্যেকে ভালো ছিলাম। প্রত্যেকে আমরা এত ভালো রেজাল্ট করতাম যে স্কুলে কলেজে সবাই আমার বাবাকে বলতেন, আমাদের টাইটেল সরকার, বলতেন কি সরকার বাবু এত ভালো, ছেলে মেয়েদের এসে পড়ার খবর নেন, তিনি গাইড করেন তাদের। এরকম যদি সব গার্জিয়ান হতো। ঠিক আছে, 2-1টা ঘটনাও আছে, এখন বলবো না, লেট হয়ে যাচ্ছে। ওম শান্তি। তো সত্যি আপনারা প্রত্যেক মা আদর্শ মা হয়ে যান, তো তাহলে দেখবেন যারা যারা পৃথিবীতে অনেক বড় হয়েছেন তাদের পিছনে কিন্তু তাদের মায়ের অবদান ছিল। মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হবেই হবে। সেই জন্য আপনারা সবাই ভালো মা হয়ে যান। আপনাদের সন্তানদেরকে নিয়ে চিন্তা নেই, বরং একদিন গর্ব করবেন। আর একটা কথা বলি, আমার মা যখন হসপিটালে অ্যাডমিট, হঠাৎ করে হসপিটাল থেকে ফোন এলো যে আপনারা শিগগিরই চলে আসুন, আপনার মা আর অল্পক্ষণের মধ্যে এক্সপায়ার হয়ে যাবেন। আমরা 9 ভাই বোন গিয়ে না মায়ের খাটের চতুর্দিকে দাঁড়িয়েছিলাম। ওরা তো অবাক হয়ে গেছে। তখন তারা বলছিলেন আজকালকার দিনে কি এমন ছেলে মেয়ে হয়? তো তখন আমাদের মনে হয়েছিল কেন হবে না, আমার মা বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছেন, আর তাদের জন্য আমরা এরকম করতে পারবো না? তো অন্তরের শ্রদ্ধা। হতে পারে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইনি ঠিকই, কিন্তু মা গর্ব করতেন যে আমার এত ভালো ছেলে মেয়ে। তো সেই জন্য মা যদি শিক্ষা দেয় ভালো, তাহলে কিন্তু ছেলে মেয়ে মা বাবাকে শ্রদ্ধা করবেই।
আপনারা করে দেখবেন। বিপ্লব ভাই যে বলছেন এটা আমি হাড়ে হাড়ে অনুভব করেছি, আপনাদেরকেও বলছি আপনারা করুন, অবশ্য হবে। ওম শান্তি। ওম শান্তি। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের অতিথিবর্গের শুভ বার্তা, আশীর্বাচন। সত্যি আমরা গর্বিত ওনাদের আজকে পাওয়ার জন্য। আমরা পেয়েছি আজকে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয়া সুশীলা জৈন মহাশয়া। আমরা ওনার কাছ থেকে কিছু শুনব। ওম শান্তি। ওম শান্তি। আমরা আজ একটি মহতী অনুষ্ঠান উদযাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। উপলক্ষ যাই থাক না কেন, আমাদের জন্য লক্ষ্য থাকে একে অপরের পাশাপাশি থাকা। আমাদের দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে পড়াশুনো করে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর অনেক কিছু হতে পারি। কিন্তু প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, আপনি যদি সেখানে যাতায়াত করেন, সেখানে নাম লেখান, সেখানকার ছাত্র হন, আপনি আপনার জীবনে শ্রেষ্ঠ মানুষটি হতে পারবেন। একটা শ্রেষ্ঠ মানুষ হওয়া মনুষ্য জন্মের সব থেকে বড় সার্থক পথ। আজকে এখানে আত্মীয় এবং আধ্যাত্মিক যে সমস্ত আলোচনা চলছে, তার মাঝখানে আমি কয়েকটা লাইন আমার আছে। আমাদের সমস্ত ধর্মশাস্ত্রই কিন্তু একটাই কথা বলে, আমাদের সৃষ্টিও এক জায়গা থেকে, আমাদের সমাপনও এক জায়গায়। পথ আলাদা হলেও পথিক কেমন তার উপরে নির্ভর করে তার শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছানো। কাহা গয়ে চক্রি জিন সেবর जीता भरतखंड सारा, कहाँ गए वो राम और लक्ष्मण जिन रावण मारा। नहीं रहे वो कौरव पापी झूझ मरे वन में, नहीं रहे वो पांडव भीम भी अग्नि लगी तन में। অর্থাৎ জীবনের যেখানে যেই থাকুক না কেন, সময় এলে সবাইকে তার গন্তব্যে ফিরে যেতে হয়। রাম রাজা ছিলেন, রাম ভগবান ছিলেন, রাম অবতার পুরুষ ছিলেন, কিন্তু সময়ের সাথে তাকেও কিন্তু কালের নিয়মে মুছে যেতে হয়েছে। তিনি স্থান করে নিয়েছেন আমাদের অন্তরে, আমাদের মাঝখানে। তিনি আজও আমাদের মধ্যে আছে। আজ যদি তার আদর্শ, কৃষ্ণের বাণী, সুদামার শিক্ষা যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমরা একে অপরের পাশে থেকে যাব। যে এই শরীর বিলীন হয়ে যাওয়ার পরেও এই শরীর ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মনুষ্য একমাত্র জাতি যা মরার পরেও বেঁচে থাকার রাস্তাটা জানে। তা না হলে পেটের খিদা মেটানো তো কাক পক্ষী, কুকুর, হাঁস, মুরগি, ছাগল সবাই পারে। আমরা শুধুমাত্র পেটের খিদা মেটানোর জন্য এই পৃথিবীতে আসিনি, আমাদের কিছু আধ্যাত্মিক খিদা আছে। আর এই যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, এখানে এলেই আমাদের মধ্যে এই ক্ষুধা জাগ্রত হয়। আর এই ক্ষুধা নিবারণের জন্য যদি আমরা সচেষ্ট হই, আমরা যদি একাত্ম হই, আমরা যদি একটা সংযমী জীবনযাপনের মধ্য দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে আমাদের শরীর থাকুক না থাকুক আমরা থেকে যাব। এই থেকে যাওয়ার অঙ্গীকার করে সবাইকে আরেকবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সুশীলা জৈন মহাশয়াকে। খুব সুন্দরভাবে উনি ব্যক্ত করলেন আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য কী এবং এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্য পূরণ করবে। আমরা আজকের যে রাখি বন্ধনের যে প্রোগ্রাম আমরা রেখেছি, সে রাখি বন্ধন বলবেন না বলছে, সে রাখি বন্ধনের জন্য আমরা আমাদের কোলাঘাট সেবা কেন্দ্রের সঞ্চালিকা কবিতা দিদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সর্বপ্রথম আমাদের দিদি এবং অতিথিবর্গের হাতে এই রাখি বেঁধে দেবেন
এবং তারপর আমাদের ভাই বোনেরা যারা রয়েছেন তারা রাখি বাঁধবেন। দয়া করে কেউ উঠে যাবেন না এই মুহূর্তে, আপনারা একটু বসবেন। আর একটু বিশেষ ঘোষণা রয়েছে, আমাদের আগামী 23শে আগস্ট কোলাঘাটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যা ব্রহ্মা কুমারিজের পক্ষ থেকে গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হবে। এবং যারা যারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে চান বা রক্ত দিতে চান, তারা অবশ্যই এখানে নাম নথিভুক্ত করবেন আমাদের ভাইদের কাছে। প্রবীর ভাই রয়েছেন, তার কাছে নাম নথিভুক্ত করবেন। এবং তার সাথে সাথে আরেকটি বিশেষ ঘোষণা, সেপ্টেম্বর মাসে যারা শিবিরে মধুবন যাচ্ছেন তাদের জন্য বিশেষ বার্তা, আপনারা কেউ ভোজন করে চলে যাবেন না, দিদির সাথে দেখা করে অবশ্যই যাবেন। যারা সেপ্টেম্বরে মধুবন যাচ্ছেন শিবিরে, তারা কেউ ভোজন গ্রহণ করে চলে যাবেন না, আপনারা দিদির সাথে দেখা করে যাবেন। যারা আমরা আমাদের অতিথির হস্তকমলে রাখি বেঁধে দেবেন আমাদের দিদি। জোরদার হাততালি হয়েছে আপনাদের জন্য। আমরা আরে ছবি আমরা আমাদের অতিথিবর্গের আরেকটু সময় নিয়ে নেব আপনার কাছে। এই হয়েছে বাচ্চাদেরকে রাখি করতে করতে বললো, তার আগে সেবাদারি, তারপরে বাচ্চা, তারপর ভাই, তারপরে মা। হ্যাঁ, আমরা আমাদের অতিথিবর্গকে ঈশ্বরী উপহার প্রদান করব। ঈশ্বরী উপহার প্রদান করার জন্য আমরা মঞ্চে ডেকে নেব আমাদের দিদিদের। আর বিশেষ ঘোষণা, সবাই উঠবেন না, আমাদের যারা সেবাধারী ভাই বোন রয়েছেন তারা আগে রাখি বাঁধবেন দিদির হাতে, দিদির কাছ থেকে, এবং তারপর ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা রাখি বাঁধবে, এবং তারপর বাকি সবাই রাখি বাঁধবেন। একসাথে কেউ উঠে পড়বেন না, সবাই মিলে। দিদি বড়দিকে যে ছবি দেওয়া করার সরে যান দিদি, সরে আমি সরে যান, তার একটু লেট হয়েছে। হাতের তালি এই রাখি বন্ধন উৎসবকে সম্পূর্ণ করছে। আমরা আমাদের অতিথিবর্গকে পুনরায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং আশা রাখবো ওনারা এইভাবেই আমাদের সাথে, আমাদের পাশে থাকবেন। আর আমাদের যে লক্ষ্য, এই কলিযুগী দুনিয়াকে পুনরায় স্বর্গে পরিবর্তন করা, অর্থাৎ আমাদের মানসিকতা, মনুষ্যত্ব, তার বিকাশ, আধ্যাত্মিক যে জাগৃতি, সে জাগৃতি এই সৃষ্টির পরিবর্তন করবে, এক সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। সেই আশা, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলব। আমাদের বড় দিদি আমাদের শ্রীযুত বিপ্লব ভাইজির হাতে এই ঈশ্বরী উপহার তুলে দিচ্ছেন। জোরদার হাততালি দিয়ে দিদি আপনি একটু বানিয়ে যান, দিদি একটু বানিয়ে যান, তাহলে সুবিধা হবে। জোরদার হাততালি। এই ঈশ্বরী উপহার আমাদের ভাইজি মাননীয় শ্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয় গ্রহণ করছেন। এইরকম নর শ্রেষ্ঠ নারায়ণ, নারী শ্রেষ্ঠ লক্ষ্মীর দুনিয়া আমাদের সৃষ্টিতে পুনরায় স্থাপন হতে চলেছে। এবার আমরা এই ঈশ্বরী উপহার তুলে দিচ্ছি মাননীয়া সুশীলা জৈন মহাশয়ের হাতে, পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক সভাপতি, এবং
এবং আমাদের পঞ্চায়েত মেম্বার মাননীয় রুমা শাসমল মহাশয় ওনার হাতেও আমরা এই শুরু উপহার তুলে দিচ্ছি। আজকের এই অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠলো, স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠলো আপনাদের আগমনে। যারা সেবাধারী ভাই বোন রয়েছেন আপনারা মঞ্চে চলে আসুন ধীরে ধীরে, এসে দিদির কাছ থেকে রাখি পরে নেবেন। আপনারা সবাই ঈশ্বরীয় ভোগ গ্রহণ করে যাবেন। সরস্বতী দিদি আপনি মঞ্চে আসবেন। ব্রহ্মা কুমারী সরস্বতী দিদি আপনি মঞ্চে আসবেন। যারা সেবাধারী তারা আগে আসবেন, আগে রাখি পড়বেন এবং তারপর ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন সবাই উঠবেন না একসাথে, আরেকটু বাম দিক থেকে। आया कितना पर्व